এই ইলেকশনে যখন ট্রাম্প জিতলেন তখন আপনার ইসরায়েলের সমর্থকরা তাকে অনেক আপনার ক্যাম্পেইন ডোনেশন করেছে, বিশেষ করে লাইক মিসেস অ্যাডেলসন, তিনি এরকম অনেক টাকা দিয়ে, এবং উনি একটা শর্তই দিয়েছিলেন যে এই যে উনি টাকা দিচ্ছেন এর ফলে আমেরিকা ইসরায়েল যখন গাজা এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে নিবে, আমেরিকা তখন এটাকে সমর্থন করবে। আরব দেশগুলো কিন্তু এখন আর গ্রিন সিগন্যাল দিচ্ছে না যে আমার আকাশ ব্যবহার করে তুমি হামলা করতে পারবে। আপনি সাগর থেকে হামলা করার জন্য মানে কার্যকরী কোনো পদক্ষেপ যদি নিতে হয় তাদের আকাশ ব্যবহার করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের বুট সেখানে পাঠাচ্ছি না, আমাদের ম্যান পাওয়ার সেখানে পাঠাচ্ছি না। এটা হবে এরিয়াল ওয়ার। এই যে এম্পায়ারের ক্ষমতা যখন চলে যাচ্ছে তখন যে যে জায়গায় ক্ষমতা আঁকড়ে ধরা যায় শেষ সময় কিন্তু সেই জিনিসটা চেষ্টা করে, যেমন আমরা দেখলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা হয়েছে। একটা বিশেষ দেশকে খুশি করার জন্য আমেরিকানের ট্যাক্স পেয়ারের মানি সেখানে ব্যয় করা হচ্ছে। এমনকি আমেরিকানরা যে সারা বিশ্বে যে সুনাম, সামরিক দক্ষতার কথা সারা বিশ্বে যেটা তার কর্মযজ্ঞের মধ্য দিয়ে, তার কর্মসূচির মধ্য দিয়ে যেটা প্রমাণিত, আমাদের সেনাবাহিনী, আমাদের সামরিক শক্তি সারা বিশ্বের সুপারিয়র সামরিক শক্তি, সেটাকে একবার 12 দিনের যুদ্ধে আমরা ব্যর্থ প্রমাণ করে নিয়ে আসলাম। এইবারও যদি আমরা সেখানে যাই, শুধু বুমেরাং হওয়ার সম্ভাবনা না, আমাদের বড় ধরনের দীর্ঘমেয়াদী এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যুদ্ধটি যদি শেষ পর্যন্ত আমেরিকা জড়িয়ে পড়ে, যেটি জেনারেলরা বলছেন যে এটি কোনো একতরফা যুদ্ধ হবে না, অর্থাৎ হামলা চালিয়েই আপনি পুরোপুরি জিতে যাবেন, বিষয়টি এমন হবে না। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে, অর্থাৎ শর্ট টার্ম আপনি সাকসেসফুল হয়ে যাবেন বিষয়টা তা নয়, কারণ ইরান পাল্টা হামলা চালানোর কথা বলে রেখেছে। এবং এই ক্ষেত্রে ঝুঁকিগুলো কি হতে পারে আমেরিকার যদি হামলাটি চালানো হয়? ধন্যবাদ। আমি একটু পিছনের দিকে যাব। আপনি গত 2 থেকে 3 সপ্তাহের মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো যদি দেখেন এবং ইউএন এ যে ডিসকাশন গুলো হচ্ছে সেটা যদি দেখেন, আরব দেশগুলো কিন্তু এখন আর গ্রিন সিগন্যাল দিচ্ছে না যে আমার আকাশ ব্যবহার করে তুমি হামলা করতে পারবে। আপনি সাগর থেকে হামলা করার জন্য মানে কার্যকরী কোনো পদক্ষেপ যদি নিতে হয় তাদের আকাশ ব্যবহার করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের বুট সেখানে পাঠাচ্ছি না, আমাদের ম্যান পাওয়ার সেখানে পাঠাচ্ছি না। এটা হবে এরিয়াল ওয়ার মূলত। তো প্রথম দিক থেকে আমি বলে রাখি, আমি আশা করি ট্রাম্পের শুভবুদ্ধির উদয় হবে। আমেরিকার সেখানে কোনো শর্ট টার্ম অথবা লং টার্ম কোনো ইন্টারেস্ট আছে বলে এখন পর্যন্ত কেউই দাবি করেনি, এবং সেটার পক্ষে কোনো যুক্তিও নেই। কিন্তু এই যুদ্ধ শুরু করার আগে এখন যে যুদ্ধের ডামাডোল প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের বিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমরা যুদ্ধের উপকরণ যেগুলো পাঠাচ্ছি, প্রত্যেক দিন মোর দেন বিলিয়ন ডলার উই আর স্পেন্ডিং দেয়ার। কেন আমরা করছি? হয়তোবা ধমক দিয়ে তার থেকে কোনো কিছু আদায় করে নেব। আপনাদের একটা কথা স্মরণ করে দিই আমাদের দর্শকদেরকে, আসলে আন্তর্জাতিক আণবিক সংস্থা কিন্তু প্রতিনিয়তই তাদের যে প্রায়োরিক যে ইন্সপেকশনটা ছিল, চুক্তি মোতাবেক সেই ইন্সপেকশন করে যাচ্ছিল। ট্রাম্প শুধুমাত্র সেই চুক্তিটাকে ভেঙে দিয়েছে, সে অস্বীকার করেছে ওদের সাথে চুক্তির কোনো দরকার নেই। কারণ সে মধ্যপ্রাচ্যের আরেকটা দেশের প্ররোচনায় সেখানে হামলার গ্রাউন্ড তৈরি করতে চাইছিল। আণবিক শক্তি কমিশন কখনোই বলে নাই there is proven evidence that Iranians are trying to build something that restricted. তারা একটাবারও বলেনি। তারা বলছে তাদের এই আণবিক শক্তি রিসার্চের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, এটা সত্য কথা, এবং এগিয়ে যাওয়ার জন্যই সেই রিসার্চ গুলো করা হয়। কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রোগ্রামে ব্যবহার করা হবে, মেডিকেলের জন্য ব্যবহার করা হবে, এনার্জি প্রোডাকশনের জন্য ব্যবহার করা হবে, এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। এখন আমরা বারবার সেটাকে অন্যদিকে নিয়ে, এমনকি সে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের তত্ত্বাবধানে যে কাজগুলো হয়, এটা একটা রেগুলেটরি বডি। সেই রেগুলেটরি বডির আন্ডারে যে কাজগুলো হয় তার থেকে আমরা বেরিয়ে আসলাম। আমাদের চুক্তি বললাম যে না, চুক্তি বাদ, ওই সব কিছু বাদ করলাম, আমরা টার্মিনেট করে দিলাম সেই সব জিনিস। এখন আমরা ফন্দি খুঁজছি, সেখানে আমরা যাব। কয়দিন আগে আপা একটু আগেই বললেন 12 দিনের যুদ্ধের সময় আমাদের সবচেয়ে বড় সফিস্টিকেটেড শক্তি আমরা ব্যবহার করেছি B-52 বোমারে বিমান।
30 tons each one of the bomb we dropped there. আমরা কি পেয়েছি? আমরা ড্রপ করে পরের দিন আমরা হোয়াইট হাউস থেকে আমরা বললাম সম্পূর্ণভাবে একদম শেষ করে দেওয়া হয়েছে তাদের পারমাণবিক যে রিসার্চ সেন্টার, পায়ের নিচে যেগুলো ছিল, যেগুলো অক্ষত অবস্থায় থাকার, সবকিছু একদম ফিনিশ করে দিয়েছে। তারপরে ওনাদের জেনারেলরাই আবার বললেন কিছুই হয়নি, লেস দেন 30% ড্যামেজ হয়েছে। এবং আণবিক শক্তি কমিশন থেকে যে সমস্ত তথ্য আসছে, আন্তর্জাতিক ওই সংস্থাটিও বলছে তেমন কিছু হয়নি। উপরের দিকে কাঠামোগত কিছুটা পরিবর্তন হয়েছে, তবে তাদের যে জিনিসপত্র যেগুলো খুব রিস্ক ছিল সেগুলো তারা আগেই সরিয়ে নিয়েছে এবং সেটা একটা দেশের নিরাপত্তার জন্য করবে। এবার যেটা করছে, আমি যেটা বলবো সেটা হলো একটা বিশেষ দেশকে খুশি করার জন্য আমেরিকানের ট্যাক্স পেয়ারের মানি সেখানে ব্যয় করা হচ্ছে। এমনকি আমেরিকানরা যে সারা বিশ্বে যে সুনাম, সামরিক দক্ষতার কথা সারা বিশ্বে যেটা তার কর্মযজ্ঞের মধ্য দিয়ে, তার কর্মসূচির মধ্য দিয়ে যেটা প্রমাণিত, আমাদের সেনাবাহিনী, আমাদের সামরিক শক্তি সারা বিশ্বের সুপারিয়র সামরিক শক্তি, সেটাকে একবার 12 দিনের যুদ্ধে আমরা ব্যর্থ প্রমাণ করে নিয়ে আসলাম। এইবারও যদি আমরা সেখানে যাই, শুধু বুমেরাং হওয়ার সম্ভাবনা না, আমাদের বড় ধরনের দীর্ঘমেয়াদী এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা ওই অঞ্চলে আমেরিকা তার অনেক অ্যালাইসকে হারাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সৌদি আরব সহ বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা নিষেধ করে দিয়েছে, তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না এবং সেই ক্ষেত্রে তারা ইনফরমেশনও দিবেন না, সহযোগিতা করবেন না। তো তাহলে শুধুমাত্র আমরা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক করে ওই অঞ্চলের আমাদের যে অ্যালাইজ, আমাদের যে বন্ধুরা আছে, আমরা কিন্তু তাদের চেয়েও বন্ধুত্ব হারাবো। When someone is saying I cannot allow my airspace, that means I am opposing the war. Your attack on Iran, I cannot support it. My people will not even support it. What is the ground? আপনাদের অনেকের মনে আছে না, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইন দ্য ডেজার্ট ইরাক? কোথায় ছিল সেটা? এটা শুধুমাত্র একটা ন্যারেটিভ বানানো হয়েছিল ইরাককে আক্রমণ করার জন্য। এবং ইরাক আক্রমণের ফলে আজও মিলিয়নস, মোর দ্যান মিলিয়ন ইরাক ফেরত এবং মিলিয়নস অফ আমেরিকানস আর সাফারিং ফ্রম ইরাক ওয়ার। একজন ফ্যামিলির যখন মারা যায়, ওই ফ্যামিলিটা পুরো সাফার হয়। একজন যখন উন্ডেড হয়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আজকেও আমাদের হসপিটালগুলোতে, আমাদের হোমলেস শেল্টারগুলোতে, আমাদের মেন্টাল হেলথ যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে ইরাক ফেরত যোদ্ধাদের অবস্থান সবচেয়ে বেশি। মানসিক ট্রমা, শারীরিক ট্রমা, এইসব কারণে কে বহন করছে এইসব খরচ? আমেরিকানরা, আমেরিকান ট্যাক্স পেয়াররা বহন করছে। ডোনাল্ড ট্রাম্প does not pay even his tax. He does not even pay his own tax, business tax. আমরা ব্যবহার করছি সেটা। এই জাতির ভাগ্যে অনেক বড় ধরনের অর্থনৈতিক প্রেসার পড়বে আগামী দিনে। আগামী প্রজন্মের উপর অর্থনৈতিক একটা বড় ধরনের চাপ পড়বে যদি আমরা এই জাতীয় যুদ্ধে জড়িয়ে যাই। আমি আশা করব শুভবুদ্ধির উদয় হবে, এই যুদ্ধ আমরা শান্তিপূর্ণভাবে অ্যাভয়েড করব। কিন্তু অ্যারোগেন্স, এবং আপনি যে দেখছেন সেখানে ট্রাম্পের নেতৃত্বে সো কল বোর্ড অফ পিস তৈরি হয়েছে। এটা আপনি দুইটা জিনিস বলছি, ইরানের কথা বলছি, ইরান এবং আজকের যে গাজা, আজকের যে প্যালেস্টাইন, এই যুদ্ধগুলো খুব কাছাকাছি। কেননা কারা প্যালেস্টাইনকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে বলে প্রক্সি গ্রুপ। লেবাননের যে গ্রুপটা প্যালেস্টাইনকে বিভিন্ন সময় সাপোর্ট দিয়ে থাকে তাদেরকে বলে ইরানিয়ান প্রক্সি গ্রুপ। এবং ওই অঞ্চলে ইরানের অনেকগুলো শক্তি রয়েছে। সেই শক্তির ভয়ে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি এখন ইরানকে ঘায়েল করার জন্য আমেরিকা এবং আমেরিকান ট্যাক্স পেয়ারদের ব্যবহার করছে। আমরা আশা করি এবারের এই যে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে আমাদের প্রেসিডেন্ট তার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি বিষয়টি সম্পর্কে স্বার্থ রক্ষা করতে নিজের দেশের স্বার্থ এবং ভবিষ্যৎকে যেন ধ্বংস করবেন না। ওকে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, পলিটিকো তারা 7 জন এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছে।
সেই 7 জন তাদের মতামতগুলো দিয়েছে যে ইরান বিষয়ে তারা আসলে প্রেসিডেন্ট কি করতে যাচ্ছেন, এবং সেইখানে বেশ এমন কিছু মানুষ আছেন যারা হয়তো 6টি দেশে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তারা অনেকে বলছেন ট্যাকো ট্যাকো শব্দটির কথা বলছেন যে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, ঠিক আছে। এখানে কোনো ট্যাকো হবে না ইরানের ক্ষেত্রে, এবং কোনো স্ট্র্যাটেজি তারা খুঁজে পাচ্ছেন না, তারা কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না যে কি কারণে হতে পারে। অনেকে বলছেন যে বেশিরভাগ আমেরিকানরা এটি সমর্থন করছেন না। তা এত এত নেগেটিভ শর্তে প্রেসিডেন্ট আসলে এখনো আমার কাছে মানে কোনোভাবে পরিষ্কার হচ্ছে না যে ইরানের বিষয়ে কেন তিনি এতটা বারবার করে বলছেন, শুধুমাত্র ইসরায়েলের কারণে? মানে আপনার কাছেও কি তাই মনে হয় এক্সপার্টদের কথা শুনে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এর মধ্যে 2বার ট্রাম্প ওয়াজ রিয়েলি ক্লোজ যে এই অ্যাটাক শুরু হবে, কিন্তু 2বারই উনি পিছিয়ে এসছেন। হ্যাঁ, এখন যেটা আপনি বলছেন ইসরায়েলের, এটা শুধু ইসরায়েল বলছে এরকম না। আপনার এই ইলেকশনে যখন ট্রাম্প জিতলেন, তখন আপনার ইসরায়েলের সমর্থকরা তাকে অনেক আপনার ক্যাম্পেইন ডোনেশন করেছে, বিশেষ করে লাইক মিসেস অ্যাডেলসন, তিনি এরকম অনেক টাকা দিয়ে, এবং উনি একটা শর্তই দিয়েছিলেন যে এই যে উনি টাকা দিচ্ছেন, এর ফলে আমেরিকা ইসরায়েল যখন গাজা এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে নিবে, আমেরিকা তখন এটাকে সমর্থন করবে। মানে এটা একদম ওপেন কথা, এটা কোনো ষড়যন্ত্র না, এটা একদম মানে ওপেনলি এই কথা হয়েছে। এবং এই মিরিয়াম অ্যাডেলসন বারবার আমরা তার উপস্থিতি দেখছি, এবং অনেক আপনার যারা এরকম মানে জুইশ ডোনার ছিল, তারা একদম এরকম রাইট উইং জায়নিস্ট জুইশ ডোনার, এখন তাদের কাছে এটা একটা দায়বদ্ধ হয়ে আছেন ট্রাম্প। হ্যাঁ, তারপর তার নিজেরও হয়তো এই ধরনের এতে উনি বিশ্বাস করেন, কাজে এটা শুধু একটা পররাষ্ট্র নীতির কথা না, এটা ব্যক্তিগত একটা দায়বদ্ধতাও আছে। প্লাস আরেকটা জিনিস, একটা বড় কনটেক্সট আছে এখানে। এখন এই যে এম্পায়ারের ক্ষমতা যখন চলে যাচ্ছে, তখন যে যে জায়গায় ক্ষমতা আঁকড়ে ধরা যায়, শেষ সময় কিন্তু সেই জিনিসটা চেষ্টা করে। যেমন আমরা দেখলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা হয়েছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু এত কথা বলা হয়েছে রেজিম চেঞ্জ, ওখানের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি, কিন্তু আসলে কিন্তু ওখানে ভাইস প্রেসিডেন্ট এখন ওই দেশ চালাচ্ছেন। কাজে রেজিম চেঞ্জ বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। হ্যাঁ, কিন্তু এই যে একটা সিম্বলিক এই জিনিসটা, এবং এটা নিয়ে বিরাট রকমের একটা সাফল্য দাবি করা, এই জিনিসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে। হ্যাঁ, তারপরে আমরা এখানেও আমরা দেখবো যে এই এম্পায়ারের যখন শেষ সময় আসে, তখন এই সিম্বলিক ভিক্টরি গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং এই যে 12 দিনের যুদ্ধে, তখন ইরানকে তো মানে ইরানের অনেক মানুষ হতাহত হয়েছে, যেটা আমেরিকার যে ধরনের ফায়ার পাওয়ার আছে, সে যেখানেই যাবে অনেক ধরনের অনেক মানুষ হতাহত করতে পারবে, সেটাতে তাকে কেউ সেটার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু ওই 12 দিনে ইরানের যত না ক্ষতি হয়েছে, তার থেকে কিন্তু অনেক বড়, ইরান যখন ইসরায়েল আক্রমণ করেছে, ইসরায়েলের কনফিডেন্স লেভেল একদম কমে গেছে, কারণ এভাবে তারা কোনোদিন আক্রান্ত হয়নি। কাজে এই সমস্ত অনেক দিক থেকে চিন্তা করলে ইসরায়েলের জন্য এই যুদ্ধটা একটা অনেকটা একদম এসেনশিয়াল, কারণ এটা ছাড়া তারা সামনে এগোনোর কোনো পথ পাচ্ছে না। এবং নেতানিয়াহুর, তারও তার নিজস্ব তার দেশের মধ্যেও তার অবস্থা, তাকে কোনো কিছু ডেলিভার করতে হবে, সেই জিনিসটা মানে উনি একটা ট্র্যাপ হয়ে গেছে, ওখান থেকে ওনাকে বেরোতে হবে। এবং উনি যেটা চেষ্টা করছে যে আমেরিকার ঘাড়ে মানে বন্দুক রেখে এই জিনিসটা করা।